শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন বিভাগীয় খবরে। আজ রয়েছে চট্টগ্রাম বিভাগের ভিন্নধর্মী সব খবর। সাথে থাকছি আমি জুবাইর মঞ্জুর। দেখলে মনে হবে দুবাইয়ের মিরাকেল গার্ডেন, চারপাশে রং বেরঙের নানা প্রজাতির ফুলের সমারোহ। এক সময়ের মাদকের সাম্রাজ্যটি এখন বর্ণিল এক ফুলের রাজ্য। দর্শক, বলছি চট্টগ্রামের ফৌজদারহাটে গড়ে তোলা ডিসি পার্কের কথা, যেখানে এবারও বসছে মনোরম ফুল উৎসব, যার পর্দা উঠছে কাল শনিবার। তুলে ধরছেন রনি দত্ত, ছবি তুলেছেন হারুন রশিদ। ফুলে ফুলে ঢলে ডোলে বহে কিবা মৃদুবাই, টটিনি হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়। রবীন্দ্রনাথের এই গানের লাইনের সাথে যেন মিলে যায় এখানকার পরিবেশ। সাগর পাড়ে ফুলের রাজ্যে বইছে মৃদু বাতাস। দর্শক, বলছি চট্টগ্রামের ফৌজদারহাট ডিসি পার্কের কথা, যেখানে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ফুল উৎসব। দেশি বিদেশি 136 প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহে দুবাইয়ের মিরাকেল গার্ডেনের আদলে সাজানো হচ্ছে এই পার্ক। নানা রঙে রাঙানো হচ্ছে আশেপাশের এলাকা, যেদিকে চোখ যায় কেবল রঙের খেলা। পৌষের এই শীতে যেন ফাগুনের আহ্বান। আয়োজনটা সুন্দর, অনেক রকমের ফুল দেখা যায় যেগুলো সচরাচর দেখা যায় না, এখানে আসলে দেখা যায়। হ্যাঁ, যতটুকু আমরা দেখছি ততটুকু আমাদের কাছে অনেক ভালো লাগছে। আমরা পুরো ফ্যামিলির সবাই নিয়ে আসছি। যদি আশা করি কাজ যেগুলো চলমান আছে যদি সম্পূর্ণ হয়, হয়তো আরও বেশি ভালো লাগবে। তৃতীয়বারের মতো এই উৎসব আয়োজন করছে জেলা প্রশাসন, যেখানে থাকবে মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, গ্রামীণ মেলা, বই, ঘুড়ি ও পিঠা উৎসব, ভিআর গেম, লেজার লাইট শো, মুভি শো, পুতুল নাচ, ভায়োলিন সহ নানা আয়োজন, যা মুগ্ধ করবে এখানে বেড়াতে আসা মানুষদের। এখন চলছে উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি। এখানে পরিবেশটা সুন্দর, তারপর এখানে এসে বাচ্চাদের যে আয়োজনটা ওইটাও আলহামদুলিল্লাহ বরাবর ঠিক আছে। ফুলের আয়োজনের জন্য সবাই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে ফুলের আয়োজনটা দেখার জন্য, তো মোটামুটি সব কিছু ঠিক আছে। আসলে এটি মনোমুগ্ধকর একটি উদ্যোগ ছিল গতবারের ডিসি মহোদয়ের। আমরা আশাবাদী এবারও গতবার ছিল আরও সুন্দরভাবে এটি অনুষ্ঠিত হবে। আমি ঢাকা থাকি, চিটং আসছি। প্রথমে এসে একবার দেখলাম, আসার পরে দেখলাম যে না, দৃশ্যটা অনেক সুন্দর। আমরা এই বছর চেষ্টা করেছি 136 প্রজাতির আমাদের লক্ষাধিক ফুলের সমারোহ নিয়ে আমরা এই বছরে আমাদের এই ফুল উৎসবটাকে সাজিয়েছি। এছাড়াও আমাদের এখানে গত বছরের চেয়ে ভেরিয়েশন হিসেবে আমাদের এই বছর ফ্লোটিং ফ্লাওয়ার গার্ডেন থাকবে। এছাড়াও আমাদের সারা মাসব্যাপী একটা গ্রামীণ মেলা এখানে থাকবে। আমাদের এখানে মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, যেটা গত বছর হয়েছে, এটাকে আরও বৃহৎ পরিসরে আমরা করার পরিকল্পনা করেছি। এছাড়াও আমাদের এই এক মাসব্যাপী পিঠা উৎসব, ঘুড়ি উৎসব, বই উৎসব, এরকম বিভিন্ন আইটেম দিয়ে আমরা সাজানোর চেষ্টা করেছি। তাছাড়াও আমরা বিগত বছর আপনারা দেখেছেন যে আমরা খুব ছোট পরিসরে সাংস্কৃতিক প্রোগ্রামগুলো করেছি। এবছর আমরা মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানটা আয়োজন করব এবং ফিনালেতে আমরা পরিকল্পনা করেছি যে বৃহৎ আকারে কীভাবে চট্টগ্রাম মানুষের জন্য ভালো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা যায়, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। এই ডিসি পার্কে রয়েছে 3টি বিশাল আয়তনের জলাশয়, ফুড কোর্ট, সেলফি কর্নার, পর্যটকদের বসার স্থান, হাঁটা চলার উন্মুক্ত স্থান। শহরে কোলাহলের বাইরে এত বড় উন্মুক্ত স্থান নেই চট্টগ্রামে। দিনে দিনে হারিয়ে যাচ্ছে নির্মল বিনোদনের কেন্দ্রগুলো। তাই গেল 2 আয়োজনের ছুটির দিনগুলোতে এখানে পরিবার পরিজন নিয়ে ছুটে আসেন দর্শনার্থীরা, মেতে ওঠেন আনন্দ উৎসবে। নগরবাসীর বিনোদনের খোরাক মেটাতে এবারও ফুল উৎসব আয়োজন করা হয়েছে। এরকম জায়গা চিটংয়ের মধ্যে আর নাই, এবং এতটুকু স্পেসকে নিয়ে যে একটা যে এই যে প্রাকৃতিক একটা পরিবেশ সৃষ্টি করার মতো এই যে টেন্ডেন্সিটা, এটা কোথাও পাবেন না। এখানে প্রতি বছর এই যে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল, যেটা ডিসি মহোদয়ের একটা মহৎ উদ্যোগ, যে এত বড় একটা স্পেসকে নিয়ে উনি কনসাইন করে সাধারণ মানুষের জন্য এটা অবমুক্ত করে দিচ্ছে, এটা আসলে নিঃসন্দেহে একটা বংশের দাবিদার। আমি মনে করি এখন তো শহর হয়ে যাওয়াতে আপনার বিনোদন স্পটগুলো হয়তো নাই সেরকম, এটা মনে হচ্ছে বাচ্চাদের জন্য, আমাদের নেক্সট জেনারেশনের জন্য অনেকটাই ভালো হবে। কারণ বড় জায়গা থাকলে সবাই ঘুরে মজা পাবে, ছোট জায়গায় যেগুলো ক্লোজ জায়গা সেগুলো তো আসলে মানুষ ওইভাবে কমফোর্টেবল ফিল করে না। তো মোটামুটি বড় হলে সবার জন্য সুবিধা, দেখার জন্য সুবিধা, আর জিনিসটা সুন্দর করে সাজাতে পারবে, সেটার জন্য ভালো।
সব মিলে ওভারঅল খারাপ না, ভালো। যে আমরা চাই প্রকৃতির সঙ্গে ফুলের সঙ্গে আমাদের আগামী প্রজন্মকে পরিচিত করাতে সুস্থ বিনোদনের জায়গা হিসেবে আমরা নিয়েছি। চট্টগ্রামে কিন্তু সাধারণ মানুষের যাওয়ার জায়গা খুব কম। এত বড় খোলা জায়গা আপনারা দেখেছেন যে আমাদের এটা কিন্তু 194 একর জায়গার উপরে প্রতিষ্ঠিত। এত বড় পরিসরে খোলা জায়গা এটাই আছে। এজন্য আমরা মনে করেছি জেলা প্রশাসনের উদ্যোগে একটা সুস্থ বিনোদনের জায়গা হিসেবে আমরা এই কার্যক্রমটা হাতে নিয়েছি। 2023 সালে এলাকাটিতে মাদকাস্থানা উচ্ছেদ করে উদ্ধার করা হয় 194 একর খাস জমি। ওই বছরই এখানে শুরু হয় ফুল উৎসব, যা সাড়া ফেলে নগরবাসীর। তারই ধারাবাহিকতায় এবারের আয়োজন। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে এই পার্ক। বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। মানুষের গ্রাম আছে, কিন্তু পাখিদেরও যে গ্রাম আছে সেটা শুনেছেন কখনো? অবাক হলো সত্য, পাখালের এমনই এক গ্রাম আছে সাগরকন্যা, কক্সবাজারে। শহর থেকে একটু দূরে দরিয়ানগর বড় ছড়ার মুখে এই গ্রামে বাস করে নানা প্রজাতির কয়েকশো পাখি, যাদের আগলে রাখেন এক প্রকৃতির প্রেমী মানুষ। বিস্তারিত জানবো আজিম নিহাদের কাছে। ছবি তুলেছেন সাদেক হোসেন খোকা। একটা সময় ছিল যখন বাড়ির আঙিনা থেকে শুরু করে আশপাশের বন জঙ্গল থেকে শুরু করে সব জায়গায় পাখির কিচির মিচিরে মেতে থাকতো পরিবেশ, কিন্তু এখন আর সেটি নেই। মাত্র গত কয়েক বছরের ব্যবধানে প্রকৃতি থেকে পাখিরা কেন যেন হারিয়ে যাচ্ছে। অতিরিক্ত নগরায়ন, টাওয়ার, লাইটিং থেকে শুরু করে নানা কারণে পাখিদের এখন আর খুব একটা দেখা যায় না। এমন সংকট সময়েও কক্সবাজার শহরের খুব কাছের একটি জায়গায় পাখিদের একটি গ্রাম রয়েছে, যেখানে দোয়েল, ময়না, ঘুঘু থেকে শুরু করে শত রকমের পাখিরা রয়েছে এবং তাদের বসত বাড়িও রয়েছে। আমরা আজকে কক্সবাজার শহরের দরিয়ানগরের যে ঝিরি রয়েছে সেখানে আসি, যেখানে পাখিদের গ্রাম রয়েছে এবং সেখানে পাখিরা যে খাড়া পাহাড় রয়েছে সেই খাড়া পাহাড়ের ভাঁজে ভাঁজে তাদের যে বসত বাড়ি সেটি তৈরি করেন এবং নিচে ঝিরিতে এসে পানি পান করেন। সাথে ঝিরি থেকে পোকামাকড় সংগ্রহ করে তাদের খাদ্য সংগ্রহ করেন এবং সেখান থেকে খাদ্য সংগ্রহ করার পর বিশ্রামের জন্য পাহাড়ের উপর যে গাছপালা রয়েছে সেখানে গিয়ে তারা বিশ্রাম নেয়। আর এই পাখিদের গ্রাম যিনি দেখাশোনা করেন, অর্থাৎ পাখিদের যে বন্ধু রয়েছে, তার নাম আহমেদ গিয়াস, একজন নিবৃত্তচারী সাংবাদিক। পরিবেশ ও প্রকৃতি নিয়ে দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতা করছেন। তিনি এই পাখিদের গ্রামকে ঘিরে তার যে বসত বাড়ি এবং তার যে বসতি, সেখানে তিনি পাখিদের নিয়মিত দেখভাল করেন। প্রতিদিন নতুন নতুন পাখি দেখেন, পাখিদের সাথে গল্প করেন। কেউ যদি পাখিদের আক্রমণ করতে আসেন, তিনি দাঁড়িয়ে যান এবং পাখিদের রক্ষা করতে গিয়ে ইতিমধ্যে রক্তাক্ত হয়েছিলেন তিনি। প্রায় 10 বছর আগে যখন আমি এখানে লক্ষ্য করলাম কয়েক জাতের পাখি এখানে বাসা বাঁধে এবং শত শত বাচ্চা দিয়ে, এটা একটা সিজনে, এটা কয়েক মাসের জন্য আসে, 1-2 মাসের জন্য, এরপরে চলে যায়। কিন্তু আমি এখানে গ্রামের ছেলেপিলেদের কাছে দেখতে পেলাম যে এখানে মানে অন্তত শখানেক বাচ্চা ছেলের হাতে গুলতি, তারা পাখি শিকার করে, যে কারণে এখানে পাখিরা প্রায় সময় মানে ঝুঁকির মুখে থাকতো, আক্রান্ত হতো, বা এখানে নির্দিষ্ট জায়গায় তারা ইয়েভাবে নিশ্চিন্তভাবে কোনো বংশবৃদ্ধি করতে পারতো না, প্রজনন করতে পারতো না এবং থাকতে পারতো না, যে কারণে পাখি অনেক কম ছিল। কিন্তু আমরা এই যে শিশুদের বোঝাতে রাখলাম, বার্ড ক্লাব গঠন করলাম শিশুদের বোঝানোর জন্য। এরপরে এখন এই গ্রামে এই যে একটা গুলতিও কারো হাতে পাওয়া যাবে না শিশুদের। এখন শিশুরাই নিজেরাই, কেউ যদি পাখি শিকার করে, বাইরের থেকে লোক এসে, বাইরের গ্রাম থেকে, আমাদের শিশুরাই তাদেরকে প্রটেক্ট করে। এই পাখি থাকার কারণে আমাদের এই যে ফসল ভালো হচ্ছে, গাছে ফলমূল ভালো হচ্ছে। আমরা এই যে পাখি কীটপতঙ্গ খেয়ে, অনেক ধরনের খারাপ পোকামাকড় খেয়ে যেমন আমাদের ফসলকে রক্ষা করছে, খাদ্য নিরাপত্তা রক্ষা করছে, পাশাপাশি আমাদের যে এই যে ক্ষতিকর পোকামাকড় যেগুলো আমরা শারীরিকভাবে আক্রমণ করতো আমাদেরকে, যে কারণে আমরা রোগাক্রান্ত হতে পারতাম, সেই ধরনের অনেক ক্ষতিকর
জীবাণু, রোগ জীবাণু যেগুলো কীটপতঙ্গ থেকে পাখিরা আমাদের রক্ষা করছে। ইকোসিস্টেমসে এই যে পাখির যে ভূমিকাটা, এটা একটা অনন্য ভূমিকা। সে সাথে আমাদের যে একটা মানসিক প্রশান্তি, পাখির ডাকগুলি, বেশিরভাগ পাখির ডাকে মানসিক প্রশান্তিদায়ক। এখানে আপনি কত ধরনের পাখি দেখতে পান এবং বিশেষ করে কোন কোন সময় থেকে কোন কোন সময় পর্যন্ত, দিনের অথবা মৌসুমের কোন কোন সময় পর্যন্ত আপনি পাখি দেখতে পান এখানে? এখানে ব্যাপক আকারের যদি পাখির কথা বলি, তাহলে আমি দেখি যে দেশি পাখির মধ্যে চড়ুই, ময়না, 6 জাতের ময়না, 6 জাতের ময়নার মধ্যে 5 জাতের ময়না কিন্তু এখানে ব্রিড করে। তারপর বাতাসি পাখি, এটা ব্যাপক আকারে করে, এটা পৃথিবীর 3য় দ্রুততম পাখি, খুব আমোদে পাখি। তারপর হচ্ছে সুইচুরা পাখি, যেটাকে বিটার বলে, এখানে লোকাল ভাষায় মেট্টা হন্দুরা, এইটা ব্যাপকভাবে বংশবৃদ্ধি করে। এই সময়ে অর্থাৎ এই যে নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারি, ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত বাতাসি পাখি ব্যাপকভাবে এখানে বংশবৃদ্ধি করে, প্রজনন করে। এরপরে আছে সুইচুরা, এদের সাথে কয়েক প্রজাতির, এই যে 5 প্রজাতির, যে 6 প্রজাতির শালিক, তার মধ্যে এই যে এক প্রজাতির শালিক 2 মাস পর পর এসে এখানে ব্রিড করে সারা বছরই। আমরা তো দেখি হলো শহরের আশপাশে আরো বেশ কয়েকটি পাহাড় রয়েছে, বন রয়েছে, সেখানে খুব একটা পাখি দেখা যায় না। এখানে পাখিরা এসে বাসা বাঁধার বা দিনের পর দিন যে তাদের বসতিটা আরো বৃদ্ধি করার কারণ? পাখিরা আসলে চায় যে, প্রথমত চায় যে নিরাপত্তা। যদি দেখে এরা কোথাও বাসা বাঁধার আগে এটা অন্তত 15 দিন ধরে এরা ওই এলাকাটা জরিপ করবে, জরিপ করে দেখবে তার সিকিউরিটি কতটুকু। যদি দেখে যে এখানে তার এলাকাটা সিকিউরড, তখন সে সয়েল টেস্ট করবে, তারপর এখানে গর্ত করবে, যদি উপযুক্ত হয় সেখানে তাহলে সে ডিম পাড়বে। তো এখন আমি এটা ট্রেডিশনালি আমরা দেখে আসছি যে 10 বছর ধরে বেশ কিছু পাখি এখানে বাসা বাঁধে। তো এটাকে নিরাপত্তা দেওয়ার পরে এই পাখি তো আসেই, আরও বেশ কিছু অনেক জাতের পাখি, আমি জীবনে যেসব পাখি দেখি নাই সেখানে এসব পাখি দেখি। আমরা আসলে এতক্ষণ ধরে কথা বলছিলাম, জানবার চেষ্টা করছিলাম কক্সবাজার শহরের খুব কাছেই দরিয়ানগর বড়ছড়ায় যে পাখিদের অভয়ারণ্য বলা চলে এবং পাখিদের যে গ্রাম রয়েছে, সেই গ্রামের পাখিদের বন্ধুর সাথে এবং তার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছিলাম যে দিনের পর দিন পাখিরা এখানে কিভাবে বিভিন্ন জায়গা থেকে এসে বাসা তৈরি করেন এবং কিভাবে বংশবৃদ্ধি করেন, এবং এই পাখিদের রক্ষা করতে গিয়ে তিনি বারবার আক্রান্তের শিকার হয়েছেন। তার এখন সর্বশেষ দাবি যে এটিকে যেন সরকারিভাবে পাখিদের অভয়ারণ্য ঘোষণা করে এটিকে সংরক্ষণ করে। নাম তার লালি না, ব্যতিক্রমী এই নামটি কোনো মানুষ বা প্রাণীর নয়, রসালো এক গুড়ের নাম, যা তৈরি হয় ব্রাহ্মণবাড়িয়ায়। শীত মৌসুমে এই লালিগুড় তৈরির ধুম পড়ে জেলাটিতে, কারণ লালিগুড় ছাড়া যেন জমে না পিঠাপুলির স্বাদ। লালিগুড়ের বিস্তারিত জানাচ্ছেন প্রকাশ দাস। শীতকাল মানেই নানা রকম মুখরোচক পিঠাপুলির ধুম, আর যদি সাথে থাকে আখের রস থেকে উৎপাদিত সুস্বাদু লালিগুড়, তাহলে স্বাদ হয়ে ওঠে অতুলনীয়। প্রতি বছর শীত মৌসুমকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে চলে লালিগুড় উৎপাদনের ধুম। উপজেলার বিষ্ণুপুর, দুলালপুর সহ বিভিন্ন গ্রামে অন্তত 10 থেকে 12 জন উদ্যোক্তা এই আখের রস থেকে লালিগুড় উৎপাদনের সাথে জড়িত। এজন্য প্রথমে আখ সংগ্রহের পর সনাতন পদ্ধতিতে মহিষের মাধ্যমে সে আখের রস সংগ্রহ করা হয়। আখের রস সংগ্রহের পর তা চুলায় 3 থেকে 4 ঘন্টা জাল দেওয়ার পর তৈরি হয় সুস্বাদু লালিগুড়। বছরে 12 থেকে 10 বিঘা জমি করি এবং এটাকে বলা হয় আখ। তারপরে শীতকালীন আমরা নিয়ে আসি, তারপরে আমরা এটারে আখ থেকে রস বাইক করি, রস বাইক লালি করি। লালিগুড়টা আমরা বছর 1 বছরের ফসল, 8-10 কানি হেড করার লাগে জ্বরে ওইটা এবারে গাছ বসাই, আবার বুস্ট কিনুন লাগে। এখানে অনেক মানুষ আসে, রস খাই, লালি এখান থেকে নিয়ে যায়। মানুষ মোটামুটি ভালো মানুষ আসে, মানুষে এখানে ভিড় থাকে,
সময় এটাকে এক ধরনের মেলা বলতে হয়। সুস্বাদু এই লালিগুড় প্রতি লিটার বাজারে বিক্রি হয়ে আসছে 150 টাকা দরে। লালি গুড়ের জন্য প্রসিদ্ধ এই বিজয়নগর উপজেলার লালি স্বাদে ও গুণে অনন্য হওয়ায় এবং নির্ভেজাল পদ্ধতিতে তৈরি হওয়ার ফলে ভোজন রসিকদের মাঝেও রয়েছে বেশ কদর। ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ বিভিন্ন আশপাশ জেলার উপজেলা থেকে প্রতিদিনই ভোজন বিলাসীরা ছুটে আসেন এই বিজয়নগর গ্রামে। লালি গুড় উৎপাদনের সাথে জড়িতরা জানিয়েছেন, প্রাচীন এই পেশার সম্প্রসারণে কৃষি বিভাগকে আরো পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করতে হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতি বছরের মতো এবছরও ব্রাহ্মণবাড়িয়া জেলায় অন্তত 2 কোটি টাকার লালি গুড় কেনাবেচা হবে। এতে একদিকে যেমন কৃষকরা লাভবান হবে, তেমনি সমৃদ্ধ হবে গ্রামীণ অর্থনীতি। আমি আইসি ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে লালি রস খাইলাম, আর লালি নিছি 3 লিটার ঘরের জন্য। আমার আম্মু আব্বু খাইবো, আমার ছোট ভাই বোন খাইবো, পিঠা দিয়ে খাইবো, শীতের সিজন। এটা আমাদের এলাকার ঐতিহ্যবাহী, আমাদের দাদা কাল থেকে ধরে আমার আব্বা এবং দাদা থেকে ঐতিহ্যবাহী এই লালি, এটা আমাদের সুস্বাদু। তো বর্তমান বাজারে আমরা এত অরিজিনাল কিছু পাই না, আমাদের ওগুলোর মধ্যে অনেক ধরনের ভেজাল থাকে, অনেক কিছু মিশানো থাকে। তো এই কারণে আমরা এখানে আসছি। হ্যাঁ, আমি খেয়েছি, ট্রাই করেছি, তো আমার কাছে খুব ভালো লাগছে। তো আমি আমার ফ্যামিলির জন্য নিয়ে যাব। আমাদের এলাকার মানুষজন যারা এটার সাথে জড়িত সম্পৃক্ত বা যারা আখের লালি বা গুড় করে, তারা গ্রামীণ অর্থনীতিতে তারা সমৃদ্ধ হচ্ছে এবং এটার প্রচার প্রসার অনেক হচ্ছে এবং দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসতেছে। ইক্ষু গাছটা, এই গাছটাকে কিভাবে আর উৎপাদন বাড়ানো যায়, কৃষি মন্ত্রণালয় থেকে যদি এটা একটা সুযোগ সুবিধা দেওয়া হয়, ভালো প্রশিক্ষণ দেওয়া হয়, তার জন্য আমাদের উৎপাদনটা আরো বাড়বে এবং আমাদের এটার জন্য বাজারজাত করতে আরো সহজ হবে। কৃষি বিভাগ বলছে, লালি গুড় উৎপাদনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া জেলায় চলতি মৌসুমে 70 হেক্টর জমিতে আখের আবাদ করা হয়েছে, যার বেশিরভাগই ব্যবহৃত হচ্ছে লালি গুড় উৎপাদনে। তাই ব্রাহ্মণবাড়িয়ায় উন্নত ও নতুন জাতের আখের জাত সম্প্রসারণেও কাজ করছে বিভাগটি। স্থানীয় যে জাতটা দিয়ে তারা আখের রস বের করে যে লালিটা উৎপাদন করে, সেখান থেকে রসের পরিমাণ কিন্তু খুব কম থাকে। তো আমরা SIDI ইস্যুর দিকে, যেটা ইক্ষু গবেষণা ইনস্টিটিউট, সেখানে আমরা এই বিষয়টা অবহিত করেছি, যাতে স্থানীয় জাতটা যদি উন্নত করা যায় তাহলে কিন্তু রসের পরিমাণও বাড়বে, কৃষক অধিক লাভবান হবে। তো আমরা এই বছর আশা করছি প্রতি কেজিতে 150 থেকে 160 টাকা দরে বিক্রি হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় এই বছর প্রায় 2 কোটি টাকার মতো লালি উৎপাদন হবে বলে আমরা আশা করছি। গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখা এই পেশার বিকাশে কৃষি বিভাগ পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা সকলের। বান্দরবান মানেই উঁচু নিচু পাহাড়, যেখানে ভ্রমণ মানেই পাহাড়ের রূপসুধা উপভোগ। কিন্তু সেই পাহাড়ি জনপদেই দিন দিন জনপ্রিয় হচ্ছে নৌভ্রমণ। যারা সেখানে যান, অপরূপ সাঙ্গু নদীতে নৌভ্রমণ না করলে যেন জমে না তাদের বেড়ানো। ঝিরি ঝর্ণা দেখার এক অনন্য পথ সাঙ্গুর নৌভ্রমণ। ইয়াসিনুল হাকিম জানাচ্ছেন নৌভ্রমণের গল্প। আজ এসেছি সাঙ্গু নদীর যে সুপ্রাচীন কাল থেকে জনপ্রিয়তা রয়েছে, বিভিন্ন কারণে যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম হিসাবে বান্দরবানের যে অন্যতম নদী সাঙ্গু নদী, এটির একটি জনপ্রিয়তা কিন্তু দীর্ঘদিনে রয়েছে। পাশাপাশি এক সময় যখন পর্যটক এর আনাগোনা তেমন একটা ছিল না, মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম হিসাবে কিন্তু এই সাঙ্গু নদীতে নৌপথে কিন্তু একমাত্র মাধ্যম ছিল। বান্দরবানের বিভিন্ন উপজেলায় যাতায়াতের অন্যতম মাধ্যম হিসাবে সাঙ্গু নদী, বিশেষ করে তানসি, রোমা, রংচরি সব বিভিন্ন উপজেলায়, দুর্গম উপজেলাগুলোর যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল সাঙ্গু নদীর নৌপথ। বিশেষ করে এই নৌপথটা আসলে অনেক সময় এসে দেখা গেছে সেই নৌপথের যে গুরুত্ব সেটি অনেকটা কমিয়ে গিয়েছে। নৌপথে মানুষের যে ভ্রমণের আগ্রহ বাড়ার কারণে বর্তমানে সেই নৌপথের আবারও গুরুত্ব বেড়ে উঠছে বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছে। আমরা দেখেছি বান্দরবানের যে 2 পাহাড়ের মাঝখানে একটি সরু নদী, সেই নদীর এর মধ্যে যে স্বচ্ছ জলরাশি, এটির মধ্যে নৌকা ভ্রমণে যেমন গুরুত্ব বাড়ছে, পাশাপাশি পর্যটকরাও দিন দিন কিন্তু আকাশপথ, সড়কপথ, বিমানপথ বিভিন্ন জায়গাগুলোতে আসলে তারা বিভিন্ন অ্যাডভেঞ্চার নেওয়ার পরে নৌপথে এসে তাদের ভ্রমণের অভিজ্ঞতাগুলো আমাদেরকে জানাচ্ছে, অন্যরকম একটা অনুভূতির কথাও তারা জানাচ্ছে। পর্যটকরা নৌপথে ভ্রমণ করে সাঙ্গু নদীর বিভিন্ন জিরি ঝর্ণা, বিভিন্ন জায়গায় পাহাড় এবং ডালু, আঁকা বাঁকা বিভিন্ন সরু টার্নিং পয়েন্টগুলো দেখে তারা অন্যরকম একটা অনুভূতি নিয়ে যাচ্ছে। বান্দরবনে এসে নৌকা ভ্রমণ করে খুব আবেগ আপ্লুত হয়ে গিয়েছি। ন্যাচারাল প্রকৃতি,
হ্যাঁ, প্রকৃতি দেখে সাঙ্গু নদীতে আমরা বেতছড়া পর্যন্ত গিয়েছি। প্রকৃতি দেখে নিজেকে প্রকৃতির সাথে মিশে যেতেই মন চাচ্ছে, বান্দরবান ছাড়তেই মন চাচ্ছে না। এত যে ভালো লাগছে আমাদের এত সাঙ্গু নদীতে আসলে এরকম যেন পরিবেশটা যেন আমরা বারবার ফিরে পাই এবং সুশৃঙ্খলভাবে এত সুন্দর পরিবেশ নিয়ে আমরা আত্মীয়স্বজনকে নিয়ে করতে পারি, আমরা মুগ্ধ হয়েছি। পরিবার নিয়ে আসছি, আমার পরিবারের সকলে আসলে খুবই মনোমুগ্ধকর একটা ভ্রমণ আমরা উপভোগ করলাম। আমরা আসলে যারা একবারও আসে না, এদের প্রতি না আসলে বুঝবে না এই নৌকা ভ্রমণটা কি মজার। মজাটাই আলাদা, সেটার আনন্দটাই আলাদা, যেহেতু দোনো পাশেই পাহাড়ে ঘেঁষা এই নদী। তবে আজকে জীবনের ফার্স্টে এই যে নৌকা ভ্রমণ আমরা গেলাম, আসলে মজাটাই আলাদা। ঝর্ণা দেখলাম পাহাড় ঘেঁষা নদী, অসম্ভব সুন্দর, খুব ভালো লাগলো। সড়ক পথে, নৌপথে, আকাশ পথে অনেক জায়গায় অনেকভাবেই তো ভ্রমণ করলাম। দিন শেষে বান্দরবানে এসে দুই পাহাড়ের মাঝখানে বয়ে যাওয়া এই সাঙ্গু নদীতে ভ্রমণ করে পরিবার নিয়ে খুবই ভালো লাগলো। আসলে দৃশ্যটা চমৎকার ছিল। যখন থেকে শীতের মৌসুম শুরু হয়েছে, পাশাপাশি পর্যটন নিষেধাজ্ঞা উন্মুক্ত হয়েছে, তখন থেকে পর্যটকে দিন দিন মুখরিত হচ্ছে সাঙ্গু নদীতে নৌপথ ভ্রমণের মাত্রা। এবং তারা আমাদেরকে এও জানিয়েছে যে নৌপথে ভ্রমণে পর্যটক আসার কারণে তাদের যে দীর্ঘদিনের দুর্দশা গ্লানি ছিল সেটি অনেকটা আসলে কেটে যাচ্ছে। এখন তারা পরিবার পরিজন নিয়ে অনেকটা ভালোভাবে দিন যাপন করছে। এখন মোটামুটি আমাদের ভালো পরিবার চলতেছে, ভালো পরিবার চলতে পারতেছে, এখন ভালো আমরা ইনকাম করতে পারতেছি। সবাই আসলে আমরা কিছু টাকা ইনকাম করতে পারি, যেমনটা কি আমাদের ফ্যামিলিটা চলে। আগে তো মনে করেন আসতো না, তখন আমাদের খুব কষ্ট হয়ে যেত। বান্দর ঝর্ণা আছে, বান্দর ঝর্ণায় নিয়ে যায়, ওখানে এরা দেখে একটু মজা পায়। আর গ্রাম বলতে আদিবাসী গ্রাম একটা, ওখানেও প্রাকৃতিক দেখে দৃশ্যটা কিন্তু এরা মজা পায়, তার জন্য এখানে। বর্ষাকাল একটু সময়টা একটু আমাদের একটু কষ্ট হয়, এই 5-6 মাস ধরে আমরা পরিবারটা একটু ভালোভাবে চালাতে পারি পর্যটকের আসার কারণে। আমরা কথা বলেছিলাম টুরিস্ট পুলিশের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে বান্দরবানে প্রত্যেকটি স্পটে পর্যটকদের নিরাপত্তার জন্য তারা নজরদারি যেমন বৃদ্ধি করেছে, পাশাপাশি যে সমস্ত নৌকা চালক রয়েছে যারা পর্যটকদেরকে নিয়ে যাচ্ছে তাদেরকেও গাইডের যে প্রশিক্ষণ দেওয়া সেটিও তারা দিয়েছে, এবং তারা যাতে সঠিকভাবে নিরাপদে বিভিন্ন পর্যটন স্পটগুলো পর্যটকদেরকে ঘুরিয়ে আনতে পারে সেই পরামর্শ দেওয়ার জন্য তারা বিভিন্ন গাইডলাইন প্রণয়ন করেছে বলে আমাদেরকে জানিয়ে। তো সব মিলিয়ে সাঙ্গু নদীতে নৌপথ এর জনপ্রিয়তা যেমন বাড়ছে, সাঙ্গু নদী ভ্রমণের জনপ্রিয়তা নিয়ে আজকে আমার কাছে ছিল এই বান্দরবানের সাঙ্গু নদীর নৌপথ ভ্রমণের সর্বশেষ পরিস্থিতি। মসজিদটির বয়স এখন 500 বছরের বেশি। এক গম্বুজ বিশিষ্ট লাল ইটের গাঁথুনিতে অপূর্ব এক স্থাপত্য শৈলীর এই মসজিদটি রয়েছে চাঁদপুরে, যা ইতিহাস ঐতিহ্যের অনন্য এক স্মারক। আর ইমরান শোভন তুলে ধরছেন বিস্তারিত। কালের সাক্ষী নিয়ে দাঁড়িয়ে রয়েছে চাঁদপুর জেলার প্রাচীন এই ঐতিহ্যবাহী মসজিদটি। 500 বছরের আগেরও সুলতানি আমলে নির্মিত এই মসজিদটির অবস্থান চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোট সুন্দর গ্রামে। মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে লোকজন এসে প্রতিনিয়ত ভিড় জমান। তারা এর ইতিহাস এবং ঐতিহ্য জানার চেষ্টা করছে। এটা বাঙ্গাসুরে আছিল, লতা লাঠি দিয়ে গেছে গুড়িয়ার একটা গাছ। এই মসজিদ গুড়িয়ার আনার পরে এইটারে কইলেও গাইবি মসজিদ হয়েছে। এরে কইয়া এইটারে পায় পরিষ্কার করিয়া কাজ করিয়া এর দূরে পৌঁছাই। পৌঁছানোর পরে এই খাটগুলো ধরিয়া বালু দিয়ে ফুল গাছ টাছ লাগিয়ে গেছে। একজন আছে ডিউটিটার, এইটাই যে পরিষ্কার করে। ভিতরে ঢুকলাম কদ্দুর সাফ করে দেখি যে 2খানি ইট দেখা যায়। এটা পুরাটা আপনার জির গাছ আছিল, বেড়ি হবে আসলে 14 ফুট 14-15 ফুট বেড়ি হবে। এখানে কেউ আসতো না, আর খারাপ কোনো লাইনে যাইতে পারতো না। মাথার কাপড় ফালিয়া বা কোনো লোক ইয়ে দিয়ে শয়তানি করে যাইতে পারতো না। এরপরে দিয়ে আপনার ওই আমি ঢুকলাম, ঢুকার পরে আমি কদ্দুর সাফ করিয়া দেখিয়া যে শুয়ে রয়েছি। রোজার তখন 2-3 দিন আগে প্রথম রাত্রে আমি দেখি কি করতে এটা সাফ কর। প্রথম রাত্রে আইনা মানুষ যে ক্ষতি হয়। এরপরের রাত্রে দেখার পরে তো আমি একলাই আমার গোষ্ঠীর কেউ আসে নাই। 2 রাকাত নফল নামাজ পড়িয়া আমি আস্তে আস্তে 3 মাস ধরে এটা পরিষ্কার করছি। আজ হইতে 26 বছর আগে। তখন এই পরিষ্কার করানোর পরে দিয়ে ব্যাকে দেখছে এটার অর্ধেক পর্যন্ত মাটি ছিল। এই মাটি সরাইয়া আস্তে আস্তে এই এটা চতুর্পাশের শিকড়ি হয়েছে ধরেন আপনার 60-70 মন। এটা শিকড়। উপরে গিলাপটা আছে, এই গিলাপটাই শুধু আপনার আসিল। এই গিলাপের সমানই ওই গাছটা ছিল। মোট 800-900 মন লাড়কি হয়েছে। এলা বুঝেন কত বড় গাছ। সম্প্রতি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে এই মসজিদটির সংস্কার কাজ সম্পন্ন করা হয়।
এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির ভিতরে একটি মিনার, একটি মিম্বার এবং পবিত্র কোরআন শরীফ রাখা ছোট দুটি কোপ রয়েছে। এর দৈর্ঘ্য 16 এবং প্রস্থ 15 ফুট। আবিজাবি মানে জঙ্গল মঙ্গল আবিজাবি আসছিল পুরা এগুলার ভিতরে। তখন এনে মনে কেউ মানে এমন ইয়া দেয় না। তখন এক লোকে আয়া পর এক লোকে আইসে আয়া কিচ্ছে এনে তদন্ত করে দেখলো ম্যাপে আয়া তদন্ত করে দেখলো যে এটা মসজিদে। তখন যাকে উদ্বোধন করিয়া বা সেটা কিছু মাটি কাটাইলো, কাটানোর পরে দিয়ে এরপর তাকে দিয়ে বাউন্ডারি এটা করলো, করার পরে যাক ওনারা আয়া সৌন্দর্য করলো, খুবই ভালো দেখা যায় আর কি। কিন্তু আমার জন্ম আগের থেকে আমরা দেখি এরকম আর কি। আমার বাবা এর সঙ্গে আমার বাবা ছিল, বাবার আপায় ছবিটা উঠেছে, এখানে উঠেছিল, আরো অন্যান্য অন্য লোক চাইছে। আমরা মসজিদের সম্পর্কে আগে কিছু জানতাম না। আগে যখন আমরা এখানে আসতাম দেখতাম যে আপনার জঙ্গলের মতো হয়ে আসলো, বাদ যার যেমন হাওড়ালতা দিয়ে পেঁচানো ছিল, আমরা অনেকে ভয়ে ঢুকতাম না যে এখানে কি না কি এটা। পরে এসে অনেকদিন পর আমি ঢাকায় চলে গেলাম। পরে ঢাকাতে আইসা দেখি এক মুরব্বী লোক এটা স্বপ্নে দেখছে যে এখানে এরকম। পরে ওই মুরব্বী লোক ঢাকা স্বপ্নে দেখার পরের দিনে লোকজন নিয়ে উনি পরিষ্কার করছে, পরিষ্কার করে দেখা যে এটা মসজিদ। পরে যাই হোক এই জায়গার মুরব্বীরা হয়তো আলেমে যারা একবারে দিয়ে যাচাই বাছাই করে দেখা যায় 500 বছর আগের ঐতিহাসিক এটা একটা মসজিদ। এলাকাবাসীর প্রত্যাশা এই মসজিদটি যাতে অদূর ভবিষ্যতে যাতে আগামী প্রজন্ম যাতে এর ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানতে পারে, সেই বিষয়ে যাতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। বাংলাদেশে অন্যতম বড় বৌদ্ধ ধর্মীয় স্থাপনা রাঙ্গামাটির রাজবন বিহার, যা আন্তর্জাতিকভাবে পরিচিতি পেয়েছে ধর্মীয় তীর্থ হিসেবে। আধুনিক স্থাপত্য নকশায় তৈরি এই বিহার শুধু ধর্মীয় স্থাপনায় নয়, এটি পর্যটকদের কাছে দারুণ এক দর্শনীয় স্থান, সম্প্রীতির অন্যতম নিদর্শনও। রাজবন বিহার নিয়ে জানাচ্ছেন জিয়াউল হক। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাঙ্গামাটির রাজবন বিহারে, যে বিহারটি স্থাপিত হয়েছিল 1974 সালে। এখানকার যে প্রতিষ্ঠান রয়েছে, প্রতিষ্ঠানের উপাসক উপাসিকা কমিটির সূত্র মধ্যে জানতে পেরেছি যে এই বিহারটিতে 74 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে এখানকার যে বনভান্তি নামে পরিচিত তিনি এসেছেন 1976 সালে। তার আসার পর থেকেই আসলে এই বিহারটির প্রচারণা বাড়তে থাকে এবং যে বৌদ্ধ ধর্মের যে সম্প্রদায়ের লোকজন আছে তাদের কাছে এটি অন্যতম তীর্থস্থান হিসেবে ব্যাপক পরিচিত লাভ করেছে। এবং রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান সহ সারা দেশের মানুষ এবং দেশ বিদেশের মানুষেরও রাঙ্গামাটি যারা আসেন তাদের মূল লক্ষ্য থাকে যে এই বিহারটিতে একবার এসে ঘুরে যাওয়া বা এখানকার ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা। এবং আমরা দেখেছি যে সকাল থেকে এবং সন্ধ্যা পর্যন্ত এখানকার প্রচুর পুণ্যার্থীরা রাঙ্গামাটি ছাড়াও আশপাশের জেলাগুলো থেকে এখানে আসেন। তারা এখানে তাদের যে মনের আবেগ এবং যে ধর্মীয় চেতনা থেকে আসলে তারা এখানকার ধর্মীয় রীতিনীতিগুলো পালন করে থাকেন। আমরা কথা বলেছিলাম এখানকার পুণ্যার্থীরা, তারা বলছেন যেটি তাদের এখানে আসলেই তাদের মনটা শীতল হয়ে যায় এবং ধর্মীয় চেতনা থেকে আসলে তারা এখানে আসেন বলে তারা আমাদের জানিয়েছেন। রাঙ্গামাটি পার্বত্য জেলা এবং সারা বাংলাদেশ থেকে এখানে প্রতিদিন প্রায় মানুষ আসেন। আমিও প্রায় সময় আসি, যেহেতু ধর্ম দর্শন নিলে মনটা একটু পবিত্র হয়, সংশয় থাকে না এবং সবার প্রতি একটা মানবতা বোধ যেত। এটা হচ্ছে আমাদের মানে পূর্ণ স্থান, আমরা তীর্থস্থান হিসাবে বিবেচনা করি, যাহাতে আমরা ভবিষ্যতে সুখে শান্তি থাকতে পারি এবং কামনা করার জন্য আমরা এখানে আছি। এখানে হচ্ছে মানে আমার আম্মু তো আমাকে দেখানোর জন্য এখানে এনেছে, তো আমার খুব ভালো লাগছে। এটা হচ্ছে আমাদের তীর্থস্থান। দিঘিনালা থেকে এখানে আসলাম একটু প্রয়োজনে, ওখানে এসে আমাদের ওই এখানে ধর্মীয় তীর্থ হিসেবে এখানে দেখা করার জন্য এখানে আসলাম। এই রাজবন বিহার শুধু পুণ্যার্থীরা নয়, রাঙ্গামাটিতে যেসব পর্যটকরা বেড়াতে আসেন তাদেরও অন্যতম আকর্ষণীয় কেন্দ্র এই ধর্মীয় তীর্থস্থানটিতে। তারা চেষ্টা করেন সারা রাঙ্গামাটির কাপ্তাই লেক, সুবলং ঝর্ণা সহ অন্যান্য স্থান ঘুরে বেড়ানোর সাথে সাথে এই তীর্থস্থানটি তারা দেখার জন্য আসেন। আমরা যেসব পর্যটক এখানে যারা বেড়াতে আসছিলেন সেসব পর্যটকদের সাথেও আমরা কথা বলেছি। তারা দেশের দূর দূরান্ত থেকে তারা বেড়াতে আসছেন এখানে এসে এখানকার যে পরিবেশ এবং এই যে অবকাঠামো সেটাতেও তারা মুগ্ধতার কথা জানিয়েছেন। এসে আসলে খুব ভালো লাগছে, মানে যে নির্মাণ শৈলীটা আসলে অনেক অন্যরকম বলতে দেখলেই মন ভরে যায়। এবং একই সাথে যেহেতু একটা ধর্মীয়
জায়গা, সেখানে জায়গাটা আমি যদিও হিন্দু ধর্মের, কিন্তু জায়গাটা অনেক পবিত্র বা সেরকম একটা অনুভূতি আমার ভিতরে কাজ করতেছে আর কি। বুদ্ধিস্ট মমির দেখলাম, বুদ্ধের ছবি দেখলাম, এবং এই যে নিট অ্যান্ড ক্লিন একটা সুন্দর পরিবেশ, এটা দেখলাম, ভালো লাগছে। এই তো তারা যে ইয়া করে, ধর্ম পালন করে, ধর্মঘট, এইসব জিনিসগুলা দেখলাম, মাঠগুলা দেখলাম, সেই ঘুরে দেখলাম আর কি, মোটামুটি ভালোই লাগলো। এই বৌদ্ধ ধর্মের সবচেয়ে বড় উপাসনালয় কেন্দ্র হচ্ছে এই রাঙামাটি রাজবন বিহার। তো আমরা এখানে আসলাম আর কি, প্রত্যেকটা ধর্মের যেহেতু আপনার উপাসনা কেন্দ্র থাকে, তো ওখানে কমসে কম আমরা যেতে পারি দেখার জন্য। আর এখানে আসলাম, দেখতেছি আমরা, মোটামুটি বেশ ভালো লাগছে। রাঙামাটি রাজবন বিহারে তীর্থস্থান ছাড়াও রয়েছে আরও কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে, যেমন এখানে লাইব্রেরি রয়েছে যেখানে জ্ঞান অর্জনের সুযোগ আছে। একই সাথে এখানে হাসপাতাল রয়েছে, 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল যেখানে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এখানে পালি কলেজ রয়েছে যেখানে আসলে পড়ালেখার সুযোগ রাখা হয়েছে। এছাড়া এখানকার যে পরিচালনা কমিটি, উপাসক উপাসিকা পরিষদের তথ্য মতো আমরা জেনেছি এখানে একটি প্যাগোডা নির্মাণ করা হচ্ছে বিশ্বশান্তি প্যাগোডা নামে, যা বিশ্বের 3য় বৃহৎ প্যাগোডা হচ্ছে এটি, এবং এটি নির্মাণ কাজ চলছে। এবং এখানকার যে পুণ্যার্থীরা যারা আসে তাদের দানের টাকায় এটি আসলে নির্মাণ কাজ চলছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানে যে বনবান্তি ছিলেন তিনি 2012 সালে পরিনির্বাণ লাভ করেছেন। তার দেহটি এখানে মমি করে রাখা হয়েছে এবং পুণ্যার্থীরা এখানে আসেন এবং সেই মমিটিকে দর্শন করেন। এবং যারা পুণ্যার্থী আসেন তারাও বলছেন যে এখানে তাদের দুটি বড় ধর্মীয় অনুষ্ঠান রয়েছে। একটি হচ্ছে যে কঠিন চিবরদান আর একটি হচ্ছে যে বৌদ্ধ পূর্ণিমা। তারা যে কোনো একটিতে আসা তারা পুণ্যময় মনে করেন এবং তারা আসলে দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই অনুষ্ঠানগুলোতে যোগ দেওয়ার জন্য। দর্শক, এ ছিল আজকের আয়োজন। চট্টগ্রাম বিভাগের মজার সব খবর নিয়ে আবারও হাজির হব আগামী শুক্রবার একই সময়ে। সবাই ভালো থাকুন।